এই কি ঘটাই দিল ছাত্রলীগ। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন কিংবা যে সমন্বয়করা আছে, আপনার কেন্দ্রীয় সমন্বয়করা, এদেরকে ঘন পিটুনি দিল ছাত্রলীগ আর হচ্ছে যুবলীগ। মানে আওয়ামী লীগের তাণ্ডব শুরু। আল্লাহর ডর ভয় দেখানোর মাধ্যমে মোটামুটি ছাত্রদেরকে যে মেসেজটা দেওয়ার, সেইটা কিন্তু বিএনপি দিয়ে দিয়েছে। আমাদের সমন্বয়করা তারা যে ঘোষণা দিয়েছে, এখন প্রশ্ন হচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মারধরের জেরে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে বাগেরহাটের মোল্লারহাটে। এতে ওই এলাকার রণক্ষেত্রে পরিণত হয়, আহত হন অন্তত 25 জন। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এইমাত্র সমন্বয়কদের উড়াধুরা পিটিয়েছেন সেনাবাহিনী, কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান। সমন্বয়কদের সামনে মহাবিপদ, ডক্টর ইউনূসের পতন হয়ে যেতে পারে। বিস্তারিত রয়েছে ভিডিওতে। যে তারা এই যে হামলা করতেছে ছাত্রদের উপরে, এক অদ্ভুত সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। তো এই নিউজগুলো প্রকাশিত হবার পর কমেন্ট বক্সে আপনারা যদি দেখেন, বেশিরভাগ মানুষ একটা কমেন্ট সেম করছে, কাছাকাছি লেভেলের। সেই কমেন্টটা হচ্ছে যে জামাত এবং বৈষম্য বিরোধীরা আসলে কি একটাই টিম? এখন এই প্রশ্নটার সপক্ষেও যে যুক্তিগুলো সামনে আসে যে এখানে দেখুন, রাত থেকেই কিন্তু আওয়ামী লীগের রাজপথে এবং তারা রাজপথের মধ্যে তাণ্ডব চালাচ্ছে। সবকিছু আপনারা দেখতে পারবেন। কি হবে নতুন বছরের প্রথম দিনটি, সেইটু আপনারা দেখতে পারবেন। শিক্ষার্থীদের সেই ঐতিহাসিক বহুল প্রত্যাশিত ডিক্লারেশন অফ সেকেন্ড রিপাবলিক নিয়ে, মানে শিক্ষার্থীরা যা চায়, তাদের যে প্রত্যাশা, সেটা সরকার পূরণ করবে বলে সরকার বলে দিবে। প্রশ্ন এখানে একটাই, তিনি তো অবৈধভাবে ক্ষমতা এসেছেন, তার প্রত্যেকটা নির্দেশনা অবৈধ। সে সংস্কার করবে কিসের জোর? জনগণের ব্যান্ডেড যা নাই। বাংলাদেশে রাজনীতিতে নতুন মেরুকরণ, অনেকগুলা বিষয় চলছে। পার্টিকুলারলি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচন্ড ধরনের দ্বন্দ্ব, বিভাজন সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি, দেশের যে বর্তমান অবস্থান, সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই আশা করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা একটা ভিডিও প্রস্তুতির মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটু ভিডিও প্রচারের মাধ্যমে একটু ছাত্রদের সমাবেশ, মার্চ ফর ইউনিটি, এরকম একটা নাম তারা দিয়েছিলেন আজ। আমরা গতকাল থেকে জানি যে আজ আর এই সমাবেশে তাদের যে আলোচিত প্রক্লেমেশন সেটা আর হচ্ছে না। এরপরই বলা যায় যে এই সমাবেশ সম্পর্কে মানুষের আগ্রহ আর খুব বেশি থাকেনি। তারা মোটামুটি জানিয়েছিলেন কি করতে পারেন না পারেন, কিন্তু তারপরও যেটা হয়েছে যে বহু মানুষ ঢাকার বাইরে থেকে রওনা হয়েছিলেন বাস নিয়ে, তারা এসে হাজির হয়েছেন, ফলে তারা একটা সমাবেশ করেছেন, বক্তৃতা শুনেছি। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তাদের কথা শুনলাম এবং কি টেক অ্যাওয়ে নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই। একটাই আসলে গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা নিয়ে শেষে বলছি। তাদের বক্তৃতার মধ্যে মোটামুটি সরকারের সমালোচনা আছে, এক্সপেকটেশন আছে। সমালোচনা প্রত্যেকেই করছেন আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে, দ্রব্যমূল্য নিয়ে, সরকার কেন সিন্ডিকেট ভেঙে দিতে পারছে না, সরকারের ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি। আমরা সামনের দিনগুলোতে ইনফ্যাক্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যদেরকে সরকারের বিরুদ্ধে আরো টাফ হতে দেখব। কারণ তারা যেহেতু একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন এবং যেহেতু তাদের গায়ে কিংস পার্টির তকমা যুক্ত আছে, তাই তাদেরকে যথেষ্ট সরকারের সমালোচনা করে, বা অন্তত এভাবে যদি সরাসরি বলি, দেখিয়ে তাদের দলটা করতে হবে ওই তকমাটা ঝেড়ে ফেলার জন্য। তাদের তকমা দূর করা যাবে কিনা সেটা ডিফারেন্ট আলোচনা, তারা সেই চেষ্টা করবেন যেহেতু উনি রাজনৈতিক দল হয়ে উঠতে চাইছেন। সো এই সমালোচনা দেখবো।
এগুলো নিয়ে আলোচনা হয়েছে, আহতদের চিকিৎসা নিয়ে কথাবার্তা বলেছেন, নিরাপত্তা ঠিক মতো মানুষের দেওয়া যাচ্ছে না, এগুলো নিয়ে আলোচনা হয়েছে, পররাষ্ট্রনীতি নিয়ে কথা হয়েছে, ভারত সম্পর্কে অ্যাটিটিউড কি হবে, এবং জরুরি কথা আওয়ামী লীগের বিচারের কথা এসছে। আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার হতে হবে, এবং আবারও ঘুরে ফিরে তারা যে কথাটা বলছে সেটা আজও আসলো, সেটা হচ্ছে এই বিচার না করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। তারা এটাকে যুক্ত করেছেন। আমরা চাইবো তারা ভবিষ্যতে এই বিচারটা কোন পর্যায় পর্যন্ত বলছেন। যদিও আমরা কিছুদিনের আগেই আমাদের আইন উপদেষ্টা তার বক্তব্য দিয়েছেন, তাতে আমরা দেখতে পেয়েছি, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য দেখতে পেয়েছি, সেখানে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে যে এই বছরের মধ্যেই বিচার, মানে প্রাথমিক কনভিকশন হতে পারে, বিচার শেষ হতে পারে, সেটা রায় হতে পারে। সেটা যদি হয় তাহলে সরকারের যে ইলেকশনের অ্যালাইনমেন্ট, তার সাথে বিচার আর সাংঘর্ষিক কিছু তৈরি করছে না। কিন্তু আমি আগেও এই প্রশ্ন উত্থাপন করেছি, আমি এখনো বলতে চাই, 1 বছরের মধ্যে যদি এই বিচার শেষ হয়, যেটা এখনো শুরু করা যায়নি, 25 সালের মধ্যে যদি শেষ করতে হয়, তাহলে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডস আছে সেগুলো আদৌ মেনটেন করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং এটুকু আমরা মনে রাখবো যে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার যদি ধর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে না হয়, বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে, সেটা যদি না হয়ে থাকে, সেটা খুবই বড় প্রশ্ন তৈরি করবে। যাই হোক, মূল কথায় আসে, তাদের আসলে মূল যে বক্তব্য বা টেকঅ্যাওয়ে ছিল, কারণ তারা যে হাইপটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে তারা একটা প্রক্লেমেশন দেবেন। সেই প্রক্লেমেশনটা যেহেতু দিতে পারেননি এবং সরকার মাঝখানে যে স্টেপটা নিয়েছে, আমি আমার সকালের ভিডিওতে বলেছি, এটা একটা খুবই ভালো স্টেপ হয়েছে, এবং স্টুডেন্টরা আজ তাদের প্রক্লেমেশনটা ঘোষণা না করে দেওয়াটা খুবই ম্যাচিওরড কাজ হয়েছে। মানে এতে এটা না ঘোষণা করায় কারো কারো কাছে মনে হতে পারে যে তারা পরাজিত হয়েছেন, কিন্তু আমি সকালেই বলেছি না, তারা পরাজিত হননি, তারা নিশ্চিতভাবে পরাজিত হননি। পরাজিত হয়েছে অন্য একটা অংশ, যারা এইভাবে হঠকারী ভাবে এই প্রক্লেমেশনটা করিয়ে দিতে চেয়েছে। সেটাকে আমি হঠকারী মনে করি, এটা পরিকল্পিত, এবং সেটা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছেন এবং পরাজিত হয়েছে মূলত ওই মানুষজন। কিন্তু তারা আজকের সমাবেশে যেটা করেছেন, একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন। এটা হবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু এটা একটা ভালো কাজ হয়েছে। 15 দিনের মধ্যে, জানুয়ারি 15-র মধ্যে তারা এই প্রক্লেমেশন ঘোষণা করার জন্য সরকারকে টাইমলাইন দিয়েছেন। নট অনলি দ্যাট, ওর মধ্যে কি কি থাকতে হবে সেই ধরনের একটা গাইডলাইনও তারা দেওয়ার চেষ্টা করেছেন। আমি ধারণা করি তাদের যে প্রক্লেমেশন আছে সেটায় কি কি ছিল সেগুলোই তারা পুনরুল্লেখ করেছেন। এবং আমি এটাও চাইবো যে সরকার যখন এই কাজটা করতে চাবে, তারা তাদের ডিমান্ড এই প্রক্লেমেশনে কি থাকবে সেটা দেবেন। এবং সরকার নিশ্চয়ই অপরাপর রাজনৈতিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবেন, প্রত্যেকে তার মতামত দেবেন। ছাত্রদের দিক থেকে যদি প্রক্লেমেশনের উপরে চাপ জারি রাখা হয়, এটা একটা ভালো কথা। এবং আমরা যদি আসলে পারি, আমি জানি না, আমি নিশ্চিত নয় ঠিক কথা পেরে উঠবো কিনা, যদি সবাইকে ইনক্লুড করে এবং এই প্রক্লেমেশনের সবাই যদি ওন করে এবং সমৃদ্ধিশালী করতে চান, তাহলে আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরার স্বপ্ন না দেখে, যেটা আমাদের প্রাপ্য, যেটা আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে 1784 সালে, সেই হৃত রাজ্য আরাকান আমাদের দখলে আনতে হবে, এবং এখনই মোক্ষম সময়। এটাই আজকের বক্তব্য। আমি প্রথমে একটা লেখা লিখেছিলাম যে আরাকান আমাদের অবিচ্ছেদ্য অংশ। এখন আমি কেন বলছি এইটাই মোক্ষম সময় বাংলাদেশের জন্য আরাকান দখল করে নেয়ার, সেই দিকটায় আমি আসছি। তবে আমি প্রথমেই বলে নেই, এটা কোনো পেরিফেরাল ব্যাপার নয়, বাংলাদেশের বাইরের কোনো ঘটনা নয়। আরাকান আমাদের অবিচ্ছেদ্য অংশ, যেটা 1784-তে বুদ্ধিস্ট বার্মানরা দখল করলো, এবং 1826 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো মিয়ানমার আরাকান সহ দখল করে নিল। আরাকানে একটা বন্দর ছিল তখন, এখনো আছে, আগে ওর নাম ছিল আকিয়াব বন্দর। সেনাবাহিনীর যে সমস্ত ভাইয়েরা আমার অনুষ্ঠান দেখছেন তাদের বলছি, এম আই রাইট? বাংলাদেশ থেকে যদি 4 ডিভিশন সেনা মোতায়েন করেন আরাকান বর্ডারে, যেটা এখন মিয়ানমার সরকারের অধীনে নেই, 4 ডিভিশন সৈন্য নিয়ে নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বিত আক্রমণ যদি করা হয় আরাকানের উপরে, আরাকান এখন আরাকান আর্মির দখলে। আরাকান আর্মির সংখ্যা কত? আরাকান আর্মি এবং তাদের সঙ্গে কিছু চীন গেরিলা রয়েছে, এরা মিলে 40,000-এর মতো। এদের হাতে কোনো ট্যাঙ্ক নেই, নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই। তাই বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর আক্রমণ, বিজিবি, আর্মি দিয়ে 4-5 ডিভিশন দিয়ে আক্রমণ করলে আমরা 5-7 দিনের ভেতরে আরাকান দখল করে ফেলতে পারবো।
এবং এটা আমাদের ঋতর সাম্রাজ্য, আমাদের ঋত হারানো অঞ্চল আমরা ফেরত নিতে পারবো। বাংলাদেশের কি করা উচিত? চীনের সঙ্গে এই ব্যাপারে এই ইউনুস সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ডক্টর ইউনুসের কথা বলা উচিত। চীনকে সাথে নিয়ে চীনকে বলবো যে তোমার দেখো সিতুয়ে বন্দর, এই যে সিতুয়ে বন্দর মিয়ানমার হয়ে চীনের মেইনল্যান্ডের সঙ্গে বঙ্গোপসাগরে যাওয়ার একমাত্র বন্দর। চীনের হাতে এটা গেলে তাদেরকে আর ওই যে পাকিস্তানের যে গোয়াদর বন্দর আছে, যেটা 6 মাস ওই রাস্তা কারাকোরাম হাইল্যান্ড বন্ধ থাকে বরফ পড়ার জন্য, প্রায় 10,000-12,000 ফিট উপরের রাস্তা, ওটা বরফে ছেয়ে যায়। এইটা এই যে সিতুয়ে বন্দর চীন ব্যবহার করে, এবং এটা পার্মানেন্টলি বাংলাদেশ যদি চীনকে বলে তোমাদেরকে আমরা 99 বছরের জন্য লিজ দিয়ে দেব, ভাড়া দিয়ে দেব, তোমরা ব্যবহার করবে, আমাদেরকে পয়সা দেবে, এবং চীন বঙ্গোপসাগরে যাওয়ার জন্য বাংলাদেশকে সাহায্য করতে আসবে বলে আমি বিশ্বাস করি। এখানে একটা সূক্ষ্ম এফিশিয়েন্ট ডিপ্লোমেসির দরকার। চীনকে আমরা সিতুয়ে বন্দর দিয়ে দেব, আরাকান আমাদের দখলে নিয়ে নেব, এবং আরাকান যদি আমরা পাই, বাংলাদেশ তখন খাদ্য শুধু সম্পূর্ণ না, বাংলাদেশ তখন খাদ্য রপ্তানি করবে। এই জিনিসটা, এবং এই আরাকানে প্রচুর মিনারেলস আছে, অনেক খনিজ সম্পদ আছে, যেগুলো বাংলাদেশকে আরো সমৃদ্ধ করবে। আমরা অনেক ধনবান হয়ে যাব, এবং ধন ধান্য দিয়ে আমরা পুষ্প ভরা একটা দেশ হয়ে যাব। আরাকান আমাদের সঙ্গে আসলে বাংলাদেশটা কমপ্লিট হবে। এখনো আমরা অপূর্ণ, আমাদের একটা বিরাট অঞ্চল আমাদের হাতছাড়া সেই 1784 থেকে। ঐতিহাসিক ভাবে এটা আমাদের দেশ। বাংলাদেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে ভোটাধিকার প্রয়োগ করার বয়স কত হওয়া উচিত। কেউ বলছেন পুরানো সিস্টেমের 18 বছরই থাকতে হবে, কেউ বলছেন নতুন করে 17 বছরের যারা নাগরিক রয়েছেন, আমাদের বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্মের মানুষরা রয়েছেন, তাদেরকে সংযুক্ত করতে। আর আমি বলছি 15 বছর থেকে বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগের বিধান করে নতুন আইন করা উচিত। এই কথাটার মধ্যে কেন আমি 15 বছর বললাম, কেন 18 বছর নয়, 17 বছর নয়, ডাইরেক্ট 15 বছর চাচ্ছি, সে বিষয়টাই আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমরা মনে করি তাকি সুস্থ মস্তিষ্কের মানুষ যে বুঝবে যে তার জ্ঞান বুদ্ধি দিয়ে যে কাকে ভোট দেওয়া উচিত, সে পাগল নয়, সে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিবে না, রাষ্ট্র সম্পর্কে তার জ্ঞান থাকবে, এরকম বয়স ধারণ করি আমরা সাধারণত মনে করি 18 বছর বয়স হলে মানুষটা পরিপূর্ণ হতে পারে, তিনি একজন ভোটাধিকার প্রয়োগ করে জনগণের রায় দিতে পারেন, নিতে পারেন। কিন্তু আমি দেখলাম গত 16 বছর পর্যন্ত আমরা 18 বছরধারী, 50 বছরধারী, 60 বছরধারীরা যেটা করতে অক্ষম হয়েছি, সেটা 24-এর গণ অভ্যুত্থানে মাত্র 15 বছর 14 বছরের সন্তানেরা সেই কাজটি বাংলাদেশের জনগণের সামনে দেখিয়ে দিয়েছে, করে দিয়েছে। এবং প্রমাণ হিসাবে আপনারা দেখছেন এখনো বাংলাদেশে প্রায় 40-50 হাজার অসুস্থ যারা রয়েছেন, হসপিটালের বেডে কাতরাচ্ছেন, ঠ্যাং নেই, পা নেই, হাত নেই, চক্ষু নেই, তারা প্রত্যেকেই এই 15 বছর, 16 বছর, 17 বছরের সন্তানরা। বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে দেখবেন। জুলাই গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব যেটা হয়েছে, এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এই 15 বছর, 16 বছর, 17 বছরের সন্তানেরা। এবং এই ভাই বোনেরা তারা যখন রাস্তায় আন্দোলন করেছে, তাদের জীবনের রক্ত বিলি করেছে, তাও আধিক্যের দিক থেকে এই বয়সের সন্তানেরা বেশি মৃত্যুবরণ করেছে। যারা মৃত্যুবরণ করেছে তার সংখ্যা প্রায় 2000। যারা শেখ হাসিনার মতো একজন নেত্রীকে, যিনি বাংলাদেশের 16 বছর অবৈধ পথে ছিলেন, প্রশাসন থেকে শুরু করে সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল, সেই নেত্রীকে তাড়াতে যারা পেরেছেন ঢাকার রাজপথে নেমে, শুধু ঢাকাকেই তারা স্বাধীন করেন নাই, শেখ হাসিনা মুক্তই বাংলাদেশ করেন নাই, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা লড়াই করে ভারতের গালের উপরে চটপাঘাত করে দিয়েছে। সেই সন্তানেরা তো আর অবুঝ কোনো সন্তান নয়, সেই সন্তানেরা তো বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখে না এমন কোনো মানুষ নয়। নিশ্চয়ই তারা জ্ঞান, তার বুদ্ধি, তার পরিপক্কতা ওই লেভেলে গিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যে তারা আজকের শেখ হাসিনার মতো মানুষকে তাড়াতে পেরেছে, ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য আন্দোলন করতে পেরেছে। সকল আন্দোলন সংগ্রামের কৌশলের চাইতে ভিন্ন কৌশলে তারা বাংলাদেশে আন্দোলন করে সফল হয়েছে। তাহলে আমার যে ব্যক্তি এত গৌরব অর্জন করলো, তাকে আমি কেন ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভিন্ন জায়গায় রাখবো? যেই লোকটি হাসিনাকে তাড়াতে পারলো, ভারতকে তাড়াতে পারলো, তার কি অধিকার নাই যে কোন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসবে, কি বসবে না, কি এমপি হবে, কি হবে না? তো তার তো অধিকার রয়েছে যেই দেশটা তিনি স্বাধীন করেছেন সেই দেশটা কিভাবে পরিচালিত হবে সেটার ব্যাপারেও তার মতামত ব্যক্ত করার। তাহলে আমাদের মতামত ব্যক্ত করার মাধ্যম কি? ভোট, নির্বাচন। এখন আমার এই যুবকরা, আমার এই তরুণরা ভোট দিতে পারবে না কিন্তু শহীদ হতে হবে, ভোট দিতে পারবে না কিন্তু অসুস্থ হয়ে হসপিটালে বেডে কাতরাতে হবে, ভোট দিতে পারবে না কিন্তু ফ্যাসিবাদকে লড়াতে হবে, ভোট দিতে পারবে না চোর ডাকাতদের বিরুদ্ধে মিছিল করতে হবে, ভোট দিতে পারবে না কিন্তু তাদেরকে আপনার রাজনৈতিক হাতিয়ার বানাতে হবে। এই জায়গাটাতেই আমার প্রশ্ন যে না, তাহলে কেন তারা ভোট দিতে পারবে না? তাদেরকেই ভোট দেওয়ার উপযুক্ততা করে দেওয়া উচিত এবং সেটা করার এখনই মোক্ষম সময়। কারণ আমি বিশ্বাস করি এটা কোনো রাজনৈতিক সংগঠন, সে যেই হোক,
তারা হয়তো এই 14, 15, 16 বছরের সন্তানদেরকে ভয় পাবে, যেমনটা শেখ হাসিনা পেয়েছে। কারণ অনেকেই মনে করেন যে তাদেরকে ভোটাধিকার দেওয়ার দরকার কি, তারা বুঝবে না, তাদের বাচ্চা সুলভ আচরণ থাকতে পারে। যেই বাচ্চারা আমার দেশকে স্বাধীন করে দিতে পেরেছে তিনি তো আর এখন বাচ্চা নেই। এই বাচ্চা বাচ্চা বলে আমাদের দেশের তরুণ প্রজন্মকে, অল্প বয়স্ক শিক্ষিত সমাজকে আমরা দূরে ঠেলে দিয়ে একদল বর্জুয়া বাহিনীকে সবসময় আমাদের কাছে টানার চেষ্টা করেছি। কিন্তু আমি কি বিশ্বাস করি? আমি বিশ্বাস করি দলগুলোর বিলুপ্তি হবে না, কিংবা কোনো দলগুলো শেষ হয়ে যাবে এমনটা নয়। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যারা আছেন, বিরোধী দল হিসেবে লড়াই করেছেন, তারা ঠিকই থাকবেন, কিন্তু আপনাদের নেতৃত্বের জায়গায় পরিবর্তন আনতে হবে। যুবক তরুণদের চাহিদাকে পরিপূর্ণ করতে হবে এবং আপনাদের কণ্ঠ থেকেই তাদের পক্ষে আওয়াজ তুলতে হবে, তাহলেই সেটা হবে প্রকৃত সংস্কার। আমি মনে করি একজন শিক্ষার্থীকে অবশ্যই সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে 15 বছরের ভোটাধিকার প্রয়োগের বিধান কার্যকর করা উচিত। কারণ এই 15 বছরের যুবক যদি থাকে, দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়, তিনি যখন মনে করবেন যে তার একটি কথার মূল্য আছে, তার একটি বক্তব্যের মূল্য আছে, তিনি একটি বিবৃতি দিলে সেটার মূল্য আছে, কারণ তার ভোটাধিকার আছে, তখন তিনি দেশপ্রেমী উদ্বুদ্ধ হবেন, দেশের জন্য লড়াই করবেন, দেশের জন্য চিন্তা করবেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যখনই যুগে যুগে যত বিপ্লব সাধিত হয়েছে সবগুলোতে যুবকদের আধিক্য থাকে, এটাই হচ্ছে বাস্তবতা। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যুবকদেরকে ব্যবহার করেছি ঠিকই, কিন্তু যুবকদের চাহিদাকে পূরণ করার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছি, সবসময় হয়েছি। আমাদের সেই জায়গায় সংস্কার করা উচিত। আমি বাংলাদেশের বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনি সংস্কার করতে এসেছেন, আপনি আমাদের যুবকদের ভালোবাসায় সিক্ত হয়ে ক্ষমতায় বসেছেন, আপনারা পরিচালনা করছেন দেশকে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সংস্কারের মধ্যে এই সংস্কারটিও আনতে হবে, যেই সংস্কারটি ছাত্র সমাজের দাবি, যুব সমাজের দাবি। আজকে যেই যুবকরা আন্দোলন করে শহীদ হয়েছে, সেই শহীদের রক্তের দাবি, সেটা হচ্ছে এই মানুষদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া উচিত। এবং এখন সংবিধান সংযোজন, বিয়োজন, সংস্কার যাই করেন না কেন, সবগুলো করে তাদেরকে সেখানে অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত, যাতে করে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উপরে নির্ভর করে। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে খালেদা জিয়ার আপসহীন নীতি আর নজিরবিহীন ত্যাগের কারণে। তাহলে আজকে কোন নেতার জন্য তো মানুষ বিএনপি করে না, কোন খামাখা বুদ্ধিজীবীর জন্য তো মানুষ বিএনপি করে না। বিএনপির দায়িত্ববান নেতা রুহুল কবির রিজভী সাহেব জামাতকে নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। এই যে রুহুল কবির রিজভী সাহেব একজন বর্ষিয়ান নেতা বিএনপি, উনার কাছ থেকে জাতি এই বক্তব্য আশা করে না। রুহুল কবির রিজভী বলেছে জামাত রদ করা পার্টি, রুহুল কবির রিজভী বলেছে জামাত ইসলাম মুনাফিক। রুহুল কবির রিজভী সাহেব, আপনারা যদি সাপ মেরে সাপের লেজ রেখে দেন, তাহলে মনে রাখবেন আপনাদের খুব ভালো দুঃখ আছে। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেখানে আওয়ামী লীগ এবং ভারতীয় দালালদেরকে আমরা সাহায্য করে ঘুরে দাঁড়াবো, সেখানে যদি এখন জামাত বিএনপি মারামারি করে, তাহলে তো তৃতীয় পক্ষই সুযোগ নেবে। জামাত বিএনপি যদি এভাবে রেশারেশি করে, তাহলে তো রাষ্ট্রদ্রোহী শত্রুরা বুড়া পানিতে মাছ শিকার করবে, এটা খুবই স্বাভাবিক। আমি রুহুল কবির রিজভীকে বলবো, ভাই আপনি অনেক সিনিয়র নেতা, দয়া করে ওবায়দুল কাদেরের ভূমিকায় অবতীর্ণ হবেন না। রুহুল কবির রিজভী সাহেব বঙ্গভবন থেকে যখন বঙ্গবন্ধুর ছবি নামাইছে, আপনার কলিজায় আঘাত লাগে। ওই রিজভী সাহেব যদি এখন জামাত বা অন্য দল বলে আপনি ভারতীয় হয়ে আছেন, তাহলে ব্যাপারটা কেমন হবে? রিজভী সাহেব আপনাকে যদি অন্য কোনো দল বলে যে আপনি ভারতীয় রয়ের সাথে যোগসব রাখছেন, অতএব কাদা ছোড়াছুড়ি করবেন না। রিজভী সাহেব মির্জা ফখরুল একটা বক্তব্য দিয়েছে যে জামাত ইসলাম এখন আমাদের চাইতে আরো স্মার্ট আধুনিক। আপনি কি ফখরুলের বক্তব্য শুনেন নাই? আপনি জামাতের পিছনে রাখবেন না। ওবায়দুল কাদের আওয়ামী লীগের বড় নেতা ছিল, লাস্টে কান্না কাদের উপাধি পাইছে। রুহুল কবির রিজভী আপনি বিএনপির বড় নেতা, আপনি বাংলাদেশে দ্বিতীয় ওবায়দুল কাদের সাজার চেষ্টা করবেন না, তাহলে বিএনপিও শেষ, আপনিও শেষ হয়ে যাবেন। আমি বিএনপির স্থায়ী কমিটির ভাইদের বলবো, বিশেষ করে দেশ নায়ক তারেক রহমান, তারুণ্যের অহংকার তারেক রহমানকে বলবো, আপনার একটি কথা জনগণ পছন্দ করেছে। আপনি বলেছেন আমাদের ভিতরে আওয়ামী লীগের এজেন্ডা ঢুকে পড়েছে। তারেক জি আপনাকে, আপনার এই কথা সত্য। এই বিএনপির ভিতরেও এখন ভারতীয় এজেন্ডা, আওয়ামী এজেন্ডা ঢুকে পড়েছে। অনেক জায়গায় থেকে ওই যে নিপুণ রায় চৌধুরী না নিতাই রায় চৌধুরী, উনার পাশে আওয়ামী লীগের এক এমপির শালিকা বসে আছে। আমরা ভুলে যাই নাই, সারা বাংলাদেশে এই যে আওয়ামী লীগের, যুবলীগের সাবেক নেতারা এখন যুব দল হয়ে গেছে। এই যে বিএনপির ভিতরে দলে দলে রিপোজি হাইব্রিডকে কারা ঢুকাচ্ছে, জাতি জানতে চায়। আমি বলবো, প্রিয় দেশবাসী সজাগ দৃষ্টি রাখেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা রুদ্রে রুদ্রে আওয়ামী প্যাসিস্টের মেকানিজমরা সুযোগের অপেক্ষায় বসে আছে, যে কোনো সময় আমাদের গায়ে ধাক্কা দেওয়ার জন্য। আমি পরিষ্কারভাবে বিএনপির নীতি নির্ধারকদের বলবো, বিএনপির ভিতরে যেই সব বর্ষিয়ান নেতা বয়স হয়েছে তাদেরকে রিজাইন দিয়ে দেন। আমি বিএনপির হাইকমান্ডকে বলবো,
বিএনপির ভিতরে যেই সব নেতা বয়সের বারে লুইয়ে পড়েছে তাদেরকে বিশ্রামাগারে পাঠিয়ে দেন, না হলে তাবলীগ জামাতে পাঠান, তাদেরকে রাজনীতি করতে দিবেন না। আজকে দুঃখ লাগে রুহুল কবির রিজভী আরো অনেকে আছে যারা ভিত্তিহীন বক্তব্য দিয়ে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। প্রিয় দেশবাসী, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্লোগানকে বুকে ধারণ করে রাজনীতির আরেকটা নতুন যুগ শুরু করুন। যে আজকের শহীদ মিনারে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ডাকে একটি ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল এবং সেখানে আজকের মার্চ ফর ইউনিটি নামের প্রোগ্রামটি নতুন করে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ছাত্র জনতা বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরে ইতিমধ্যেই এসেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের ছাত্র জনতা বিজয়ী হয়েছে। আপনার দৃষ্টিভঙ্গি যদি একটু পরিবর্তন করেন তাহলেই বুঝবেন কেন তারা বিজয়ী হয়েছে। বিজয়ী এজন্য হয়েছে, মাত্র 3 দিনের নোটিশে 2 দিন আগে তারা ঘোষণা করেছে যে আজকের শহীদ মিনারে তারা ঘোষণাপত্র দিবেন। 2 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তারা এই ঘোষণাপত্রটি সার্বজনীনভাবে প্রস্তুত করার জন্য তাদের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে। 2 দিন আগেও তারা বলেছিল এটা আমরা জানি না, এগুলোর সাথে কোনো নাই, ছাত্রদের বিষয়ে ছাত্ররা জানে। তো এই যে বিজয়টা, এই বিজয় হচ্ছে ছাত্রদের বিজয়। আমি মনে করি শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে প্রথম স্টেপে সফলতা অর্জন করেছে। দ্বিতীয় যে কাজটি তারা করতে যাচ্ছে আজকে, সেটা হচ্ছে মার্চ ফর ইউনিটি। বাংলাদেশের প্রেক্ষাপটে মার্চ ফর ইউনিটি কত বড় একটা গুরুত্বপূর্ণ, এটা যদি আপনি না বোঝেন, না অনুধাবন করেন, তাহলে আপনার, আমাদের সকলের পতন অনিবার্য। শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, আমরা দেশের জন্য শহীদ হয়েছি, আমরা দেশের জন্য পঙ্গু হয়েছি। প্রয়োজনে দেশের জন্য আবার শহীদ মিনার থেকে মার্চ ফর ইউনিটি নিয়ে সমগ্র দল মত শ্রেণী বিভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করতেও আমরা প্রস্তুত আছি। বিজয়ের শুধুমাত্র বাংলাদেশের কালচারে হচ্ছে গা ঠেলে আপনাকে একটা ধাক্কা দেওয়ার নাম হচ্ছে বিজয়। এটার নাম বিজয় নয়। বিজয় হচ্ছে আমার একটা শব্দচারণের মধ্য থেকেও যদি রাষ্ট্রের বড় ধরনের পরিবর্তন হয়, সেটার নাম বিজয়। শিক্ষার্থীদেরকে যদি কোনো ব্যক্তি খাটো করে দেখার চিন্তা করেন, তারা আহাম্মক ছাড়া আর কিছু নয়। 16 বছরে আমরা যেটা অর্জন করতে ব্যর্থ হয়েছি, এই শিক্ষার্থীরা 16 বছরে সেটা সফলতার সাথে তারা কামিয়াবি হয়েছেন। তাহলে এখন শিক্ষার্থীরা কার সাথে ফাইট করবে? বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত এই দেশের সকল দল মত নির্বিশেষে সবার সাথে আমি মনে করি যে ঐক্যবদ্ধ থাকাটা হচ্ছে আমাদের দায়িত্ব। অর্থাৎ কারোর সাথে তো গুতাগুতি নাই, আর নাই বিদায় ইউনিটি, এই যে আজকে মার্চ হবে, এই মার্চ ফর ইউনিটি, এটাই এখন শিক্ষার্থীদের মূল দায়িত্ব। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, এজন্যই ধন্যবাদ জানাই। বাংলাদেশের রাজনীতিতে অনেক মানুষকে দেখেছি একই মাঠে একটা প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে এক দল আর এক দলকে ছাড় দেয় না। আজকে তার প্রোগ্রাম, ওনারও প্রোগ্রাম, এগুলো নিয়ে সংবাদ সম্মেলন পর্যন্ত হয়েছে। ছাড় দেয় না, কারণ ছাড় দেওয়ার মানসিকতা নাই। ছাড় দিলে ইজ্জত নষ্ট হয়ে যাবে, তার সব ধ্বংস হয়ে যাবে। এই মানসিকতায় বড় হওয়া বাংলাদেশকে চোখের সামনে শিক্ষা দিয়ে দিলেন যে আমরা যে উদ্দেশ্যে ঘোষণাপত্র ঘোষণা করতে চেয়েছি, সে উদ্দেশ্য সফল তো হয়েছে, আরো রাষ্ট্রীয়ভাবে হয়েছে। যখন রাষ্ট্র সিদ্ধান্ত নিচ্ছে যে সম্মিলিতভাবে ঘোষণাপত্র তৈরি করে তারা ঘোষণা করবে, তখন ছাত্র জনতা যে অ্যাগ্রেসিভ পদাকে বাদ দিয়ে ইউনিটির কনসেপ্ট নিয়ে মার্চ ফর ইউনিটি ঘোষণা করেছে, এটাই ছাত্রদের সবচেয়ে বড় বিজয়। ছাত্রদের বিজয় এখানেই যে শোনার মানসিকতা আছে, বলার মানসিকতা আছে, সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা আছে। ছাত্রদের সফলতা এখানেই। ছাত্ররা জেলের মধ্যে ছিল, বন্দী ছিল, বাহির থেকেও একটা গোষ্ঠী তাদের এই কার্যক্রমকে এগিয়ে নিতে পেরেছিল। ছাত্রদের সফলতা এখানেই। যখন তাদের যে কোনো বিপদ হয়েছে, ঐক্যবদ্ধ থাকতে পেরেছে। আমি মনে করি সেই কারণেই ছাত্রদের আজকের এই মার্চ ফর ডেমোক্রেসি, মার্চ ফর ইউনিটি ঘটাই দিল ছাত্রলীগ। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন কিংবা যে সমন্বয়করা আছে, আপনার কেন্দ্রীয় সমন্বয়করা, এদেরকে ঘন পিটনি দিল ছাত্রলীগ আর হচ্ছে যুবলীগ। মানে আওয়ামী লীগের তাণ্ডব শুরু। আসলে আমি কিন্তু গতকালকে একটা কথা কিন্তু বলছিলাম যে বিপিনুর সহ কিংবা আওয়ামী লীগের অনেক ছাত্রলীগ যুবলীগ তারা কিন্তু মাঠে নামতে যাচ্ছে এবং এদের বিপরীতে, কারণ এরা সংবিধান বাতিল করতে চায়। তারপর হচ্ছে আপনার 1971 সালকে এরা মনে করেন বহিষ্কার করতে চায়। তারা কিন্তু বর্তমান এই ঘোষণা কিন্তু দিচ্ছে। কারা কারা দিচ্ছে? আপনার সমন্বয়ক সার্জিস হাসনাত এবং আপনার জামাত শিবির, জামাত ইসলাম সহ হিজবুত তাহরির সবাই ঠিক একই ঘোষণা দিচ্ছে। এবং আপনার কেন্দ্রীয় যে সমস্ত সমন্বয় কিংবা আপনার ছাত্র জনগণ আছে, এরা দল মানে দলে দলে সবাই মিলে সবাই মনে করেন আপনার শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে। এদেরকে আটকানোর জন্য রাস্তাঘাটে আপনার ছাত্রলীগ যুবলীগ এদের হাতে খেলো গণপিটনি।
আরে ভাই পিটানি কেন আপনারা দেখেনি, মানে সেই লেভেলের পিটাইছে, সেই লেভেলের। এখন কথা হচ্ছে ভাই ছাত্রলীগ কি কাজটা ঠিক করছে? এখন অনেক বুদ্ধিজীবীরা বলতে পারেন যে ভাই কাজটা তো ঠিক করে নাই, কারণ ছাত্রদের উপরে যে আক্রমণটা করলো। তাহলে ভাই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ছাত্ররা বর্তমান যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইতেছে, আরে ভাই যে সমস্ত ছাত্ররা বর্তমান নাকি আপনার শহীদ মিনারের দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে, এদের মাথায় কি কিঞ্চিত পরিমাণ কোনো বুদ্ধি বা ওই ধরনের সাধারণ জ্ঞান বুদ্ধি আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ এরা সার্জিস হাসনাত আর উপদেষ্টাদের কথায় উঠতেছে আর হচ্ছে বসতেছে। একটা পর্যায়ে দেখবেন যখন নাকি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমাদের বাংলাদেশে নির্বাচিত কোন সরকার বসবে, তখন সবচেয়ে বড় বিপদে পড়বে এই সমস্ত ছাত্র জনতারা। দেখতে পারবেন, কারণ যেই এলাকার আপনার থাকবে, বিএনপি থাকবে কিংবা আওয়ামী লীগ থাকবে, এরাই এদেরকে মনে করেন জব্দ করবে, এরাই করবে। কারণ এদের মাধ্যমে বা এদের ধারাই এরা মনে করেন এত সাহস পাচ্ছে কারা? আপনার সমন্বয়ক সার্জিস হাসনাতরা। তো এখন আপনার মেন টপিক আসুন, সেটা হচ্ছে আপনার সমন্বয়ক সার্জিস হাসনাত তাদের বক্তব্য হচ্ছে আপনার কি বলে 72 সালের যে সংবিধান, আবার 1971 সালকে রিসেট বাটন টিপ দিয়ে সমস্ত কিছু শেষ করে দেওয়া। শুধু এটাই না, আপনার এই 2024-এ যেই স্বাধীনতা, এটাকে তারা স্বাধীনতা বলে, হ্যাঁ, এই স্বাধীনতাকে তারা আপনার সংবিধানে বসাতে চায়। এবং এটার কারণে আওয়ামী লীগ, বিএনপি আর হচ্ছে বিপিনুর সহ অনেকেই বর্তমান রাজপথে তারা নেমে পড়ছে। এখন ভাই দেখার বিষয় যে আসলে সংবিধানটা তারা কি বাতিল করতে পারে কিনা। যদি আপনি মনে রাখবেন, যদি বাতিল করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশটা কিন্তু ভাই অনেক কিছু বাতিল হয়ে যাবে। আপনারা ইতিমধ্যে দেখছেন আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত মানে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, যতটা নাকি বিএনপি পর্যন্ত বর্তমান পারতেছে না। কিন্তু আওয়ামী লীগ এদের কিন্তু ঠিকই রাস্তাঘাটে কিন্তু আটকিয়ে দিচ্ছে। আপনি ভাবতে পারেন এই আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ? এই আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হচ্ছে কি 30 লক্ষ যে শহীদ হয়েছে, যে জীবন দিছে, ওই আওয়ামী লীগ। বুঝতে পারছেন? দেখেন, অতি রঞ্জিত কখনো কোনো কিছু ভালো না, আর অতীত বইরা বা অতি লোভ কখনো কিছু ভালো কিছু বই আনবে না। এই বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার যে বাজারা বসে রয়েছে, এরা আসছে হচ্ছে টাকা কামাইতে। অতি বইরা, অতি মনে করেন আপনার চ্যাংরাদা ভরা মনে করেন বর্তমান বাংলাদেশের সরকার, এরা নাকি চালাবে দেশ। এরা হচ্ছে টোটালি মনে করেন আপনার হিজবুত তাহিরি আর জামাত শিবির, এদের বংশধর এরা। এরা বুঝতে পারতেছেন সংবিধান পরিবর্তন করতে চায়, 71 সালকে পরিবর্তন করতে চায়। এই রাইট কি তাদের আছে? নাই। আমি সাবাসী দেই আওয়ামী লীগের, ছাত্রলীগের সাবাসী দেই। সাবাস, সাবাস বীরের বাচ্চা, সাবাস। কারণ আপনারা অরিজিনালি আপনারা স্বাধীনতার একজন দল, অরিজিনাল। আপনারা পুনরায় প্রমাণ করে দিলেন যে আপনারা 30 লক্ষ শহীদদেরকে বা 30 লক্ষ শহীদের পাশে আপনারা আছেন, থাকবেন সব সময়। আপনারা পুনরায় প্রমাণ করে দিলেন আপনাদের মতো বীরদেরকে বাংলার মাটিতে দরকার আছে আজীবন। যেই সমস্ত বর্তমান আমাদের বাংলাদেশের এই সমস্ত অপশক্তি যে বা যারা স্বাধীনতার বিরোধিতা করবে, এদেরকে এভাবেই উপযুক্ত শিক্ষা দিতে হবে বলে আমি মনে করি। দেখেন, আমাদের কাজ হচ্ছে অন্যায়গুলোকে চোখের সামনে তুলে ধরা। এই ফুটেজটা একটা বার্তা দিচ্ছে যে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে পরিস্থিতি বিভিন্ন জায়গায় কেমন হতে পারে। প্রতিদিন গণমাধ্যমে 2-4-10টা নিউজ আসতেছে। আপনারা যে দৃশ্যটা দেখছেন, এটা হচ্ছে ঢাকা সম্ভবত নরসিংদীর একটি ঘটনা। এই দৃশ্যটা দেখে অনেকে এখানে আপনারা বসবেন, আবার অনেকে বসতেও পারেন নাই। এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে যে আমরা যদি দেখি, শ্রমিক দল নেতার কাগজপত্রবিহীন মোটর সাইকেল আটকের কারণে আপনার গতকালকে 4টার সময় নরসিংদী জেলার মাধবদী পুলিশ স্টেশনের কর্মকর্তারা কোনো রকম কাগজ নেই এমন একটি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যান। থানায় পৌঁছানোর কিছু সময় পরে ওই থানাতে হামলা করে স্থানীয় যুবদল এবং শ্রমিক দলের নেতাকর্মীরা। গোয়েন্দা সূত্রে জানা গেছে যে আটককৃত মোটরসাইকেলটি অবৈধ কার্যকলাপে ব্যবহৃত হতে পারে সন্দেহে থানায় এনে রাখার কিছুক্ষণের মধ্যেই ধারালো অস্ত্রসহ মাধবদী পুলিশ থানা আক্রমণ করে শ্রমিক দল যুবদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দিয়েছেন মাধবদী থানা শ্রমিক দলের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন। তো তারা যাওয়ার সময় স্টেশনের সামনে রাখা পুলিশের গাড়ির বনেটে বেশ কিছু কোপ দিয়ে গাড়ির সিটটিও কেটে ফেলে। দেখেন, 3 কারণে
বাংলাদেশ জামায়াত ইসলাম আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে বা তারা ক্ষমতা পেতে যাচ্ছে যদি 2 বছর পরে নির্বাচন হয়। নাম্বার 1, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, কিন্তু চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? মিথ্যা মামলাগুলো বন্ধ হয়েছে? বিভিন্ন জায়গায় অবৈধ দখল, জোর জুলুম, লুটপাট এগুলা কত অংশ বন্ধ হয়েছে? আমার বক্তব্য বাদই দেন, সারা বাংলাদেশে আপনারা দেখেন না কি হচ্ছে। আসিফ নজরুল তিনি কি ঘোষণা দিচ্ছেন যে সারা বাংলাদেশে যে মামলা বাণিজ্য এদের মধ্যে কারা জড়িত, এই জিনিসগুলোতে আপনি যদি বিএনপি এবং জামাতকে পাশাপাশি রাখেন তাহলে জামাতের চরিত্র 95% পরিষ্কার, বিএনপির 5%। তবে দলীয় হাইকমান্ড জনাব তারেক রহমান, রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস, প্রত্যেকটা কেন্দ্রীয় কমান্ড তারা কিন্তু প্রতিদিন নেতা কর্মীদেরকে বলছেন যে বাবারে তোরা এগুলা করিস না, সামনে পুলসেরাতের পুল পার হইতে হইব। এই যে মানে 5% নেতা কর্মী আছে বিএনপি এবং আওয়ামী লীগে, কিন্তু এরা আছে, এই 5% নেতা কর্মী কোনোভাবেই তারেক জিয়ার কথা শুনতে রাজি না। তারা মনে করতেছে ভাই বালুরঘাটটা আমার নিতে হবে। তো এরকম জবরদখলের খেলাটা যেটা গত 5 মাসে চলছে সারা বাংলাদেশে, আপনি দেখেন যে জামাত 95% ক্লিয়ার ইমেজে আছে, তাদের কোনো এই জবরদখল এলাকার লুটপাট, সিন্ডিকেটবাজি এগুলার মধ্যে নাই। তবে কিছু কিছু জায়গায় কিন্তু লোকালি সংঘর্ষে তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে।